আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম তুষার, প্রভাষক পদার্থবিজ্ঞান, ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমরা পদার্থবিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ বল অধ্যায় নিয়ে আলোচনা করব। আমাদের আজকে আলোচ্য বিষয় গতির উপর ঘর্ষণের প্রভাব। গত ক্লাসে আমরা ঘর্ষণ কি এবং ঘর্ষণ বল কত প্রকার এবং কিভাবে ঘর্ষণ বল সৃষ্টি হয় এ বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। তাহলে আজকে আমরা শুরু করব যে গতির উপর ঘর্ষণ কি ধরনের প্রভাব ফেলতে পারে। তাহলে চলো আর দেরি না করে আমাদের আজকে ক্লাসটি শুরু করা যাক। প্রথমে আমরা রয়েছে টায়ারের পৃষ্ঠ, গতির উপর ঘর্ষণ বলের প্রভাব। তাহলে আমরা জানি যে গতিশীল কোনো বস্তু, গাড়ি হতে পারে বা যে কোনো যান্ত্রিক যন্ত্র হতে পারে, যখন গতি সৃষ্টি হয় সেই গতির উপর ঘর্ষণ কী ধরনের প্রভাব ফেলে। আমাদের কাছে মনে হয় যে ঘর্ষণের কারণে আমাদের অনেক ক্ষতি হয়, যেমন ক্ষয় সৃষ্টি হয়। তোমরা লক্ষ্য করে দেখবে যে গ্রামে যখন আমরা গ্রামের টিউবওয়েল থেকে পানি নেওয়া হয়, যে মাটির কলসি, পানির যে মাটির কলসি টিউবওয়েলের যে জায়গায় রেখে পানি নেওয়া হয়, ওই জায়গায় বা সে মাটির কলসি রাখতে রাখতে কিন্তু একটা ক্ষয়প্রাপ্ত হয়, ওখানে একটা গোলাকার সুন্দর একটা ক্ষয়প্রাপ্ত হয়। তাহলে আমরা বুঝতে পারি যে ঘর্ষণের ফলে কিন্তু ক্ষয় হয়। এছাড়া আরও বিভিন্ন প্রকার ইঞ্জিনের ভিতরে রয়েছে বেয়ারিং, এই দীর্ঘদিন ব্যবহারের ফলে এই বেয়ারিংয়ের বলগুলো কী হয়, ক্ষয়প্রাপ্ত হয়। তাছাড়া ঘর্ষণের ফলে অতিরিক্ত তাপও সৃষ্টি হয়। কাজেই আমাদের মনে হতে পারে যে ঘর্ষণ মনে হয় আসলে আমাদের ক্ষতি করে, তাহলে আমরা সবসময় ঘর্ষণ কী করি, কমানোর চেষ্টা করি। তা আসলে কি তাই? মাঝে মধ্যে কিন্তু আমরা ঘর্ষণ বাড়ানোর চেষ্টা করি। ঘর্ষণ শুধু কমানো নয়, ঘর্ষণ বৃদ্ধিও আমাদের ক্ষেত্রে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তোমরা একটু লক্ষ্য করলে দেখো যে গ্রামের যে কাঁচা রাস্তা আমরা দেখেছি, যে বড় ধরনের কোনো ট্রাক বা কোনো মাইক্রোবাস যখন যায়, বৃষ্টির দিনে রাস্তা যদি কাদা হয়ে থাকে, তাহলে সেই ট্রাক বা মাইক্রোবাসটি অনেক সময় কাদার মধ্যে তাদের টায়ার কী হয়, আটকে যায়। যার ফলে আমরা কি করি, সহজে গাড়িটা তুলতে পারি না। সেক্ষেত্রে কেন আটকে যায়? অনেক সময় ইঞ্জিন চালু করে দেখা যায় চাকাটা ঘুরছে, কিন্তু কাদার ভিতর চাকা আটকে গেছে, গাড়িটা সামনের দিকে অগ্রসর হচ্ছে না। এর কারণ হচ্ছে গাড়ির যে টায়ার এবং এই কাদা মাটি, তাদের মধ্যে কি হয়, ঘর্ষণ বলটা কমে যায়। যার ফলে কিন্তু চাকা ঘুরতে থাকে, কিন্তু গাড়িটি সম্মুখে অগ্রসর হয় না। তখন আমরা কি করি, নানান উপায় প্রয়োগ করে আমরা কি করি, ঘর্ষণ বলটা বাড়ানোর চেষ্টা করি। তাহলে আমরা সবসময় কিন্তু ঘর্ষণ কমানোর চেষ্টা করি, এমনটি নয়, ঘর্ষণ কখনো কখনো আমরা বৃদ্ধিও করে থাকি। তাহলে আমরা এবার দেখি, কয়েকটা উদাহরণ দিব আমরা। যে টায়ারের পৃষ্ঠ, এই আমরা দেখি, তোমরা খেয়াল করে দেখবে যে টায়ারের পৃষ্ঠ কিন্তু অনেক রকম খাস কাটা থাকে, এটা কিন্তু মসৃণ থাকে না। কেন মসৃণ থাকে না? কারণ টায়ারের পৃষ্ঠ যখন রাস্তার উপর দিয়ে গড়িয়ে চলার চেষ্টা করে, তখন তাদের মধ্যে একটা কি হয়, একটা ঘর্ষণ বল হয়। এই ঘর্ষণ বলটাকে কি বৃদ্ধি করার জন্য কিন্তু টায়ারের খাস কাটা সৃষ্টি করা হয়েছে। যদি টায়ারটি মসৃণ হতো, তাহলে কি ঘটনা ঘটতো, আমরা গাড়ির উপর কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রাখতে পারতাম না। ব্রেক করার পরও কিন্তু গাড়িটা অনেক দূর চলে যেত, যার ফলে কী হতো, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকতো। যার ফলে কিন্তু গাড়ির গতিকে কমানোর জন্য, অর্থাৎ ঘর্ষণকে বাড়ানোর জন্য মূলত আমরা কি করি, টায়ারের নিচে খাস কাটা সৃষ্টি করে নিই। এবার দেখি আমরা যে রাস্তার মসৃণতা। রাস্তার মসৃণতা আর আমাদের মেঝের মসৃণতা দুটো কি সমান? কখনোই না। আমাদের মেঝে একভাবে তৈরি, রাস্তা আবার আরেকভাবে তৈরি। রাস্তা তৈরিতে আমরা কি করতে পারি, আমরা ক্ষুদ্র ছোট ছোট পাথর এবং কি করতে পারি, পিচ ব্যবহার করি। কারণ কি, এই পিচ ব্যবহার করার মাধ্যমে একটু তারা খাস কাটা সৃষ্টি হয়, অর্থাৎ ঘর্ষণ কি হয়, ঘর্ষণ বৃদ্ধি পায়। এটি এবং টায়ারের কারণটা কিন্তু একই। টায়ার কিন্তু মেঝের মতো, দুঃখিত, আমাদের রাস্তা কিন্তু মেঝের মতো মসৃণ হতে পারতো, কেন হয়নি? কারণ ওই একই কারণ আমি আগে বলেছি, যে গতিকে কমানোর জন্য, অর্থাৎ ঘর্ষণ বলকে বাড়ানোর জন্য কিন্তু এই রাস্তাতে পিচ ব্যবহার করা হয়, যার ফলে কিন্তু রাস্তার মসৃণতা কমানো হয়, যার ফলে দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পেতে পারি। এবার আমরা আসি গতি নিয়ন্ত্রণ এবং ব্রেকিং বল। অর্থাৎ একটা গাড়ি যখন চলমান থাকে, সেই গাড়িকে আমাদের অনেক সময় কিন্তু থামানোর প্রয়োজন হয়, কারণ সামনে একটা কিছু এসে গেছে বা সামনে অন্য একটা গাড়ি রয়েছে। তখন কি করি, আমরা সেই গাড়িকে আমরা যখন থামাতে চাই, আমরা তখন কি করি, স্বভাবত গতিকে আমরা হ্রাস করি। আমরা তখন কি করতে হয়, যেমন ধরো একটা গাড়ি যাচ্ছে, রাস্তার সামনে একটা মোড় আছে, সেই মোড় যখন আমরা ক্রস করতে চাই, তখন কিন্তু স্বভাবতই তোমরা খেয়াল করে দেখবে যে ড্রাইভার কি করে, গাড়ির গতিকে কমিয়ে দেয়। অথবা গাড়ির সামনে আরেকটি গাড়ি এসে গেছে, যখন তাকে সাইড দেওয়ার প্রয়োজন হয়, তখন কিন্তু কি গতিটা কমানো হয়। এক্ষেত্রে আমরা কি করি, গাড়িকে ব্রেক কষানো হয়, যার ফলে কিন্তু গতিটা কমে যায়। তাহলে এই ব্রেক কষলে কিভাবে বলটা কমে, অর্থাৎ এই যে ব্রেকিং বল আমরা লিখেছি, এই ব্রেকিং বল কিভাবে গাড়ির গতিকে কমায়। যখন আমরা গাড়ির চালক যখন পা দিয়ে ব্রেকের উপর পা দেয়, তখন কি হয়, এই পা দেওয়ার মাধ্যমে একটা চাপ সৃষ্টি করা হয় চাকার উপরে। এই চাপটা কি হয়,
এই চাপটা চাকার গায়ে লাগানো থাকে এক ধরনের প্যাড বা শু যাকে বলা হয়। এই প্যাড কিন্তু চাকার যে একটা চাকার উপরে বা চাকার ভিতরের দিকে একটা কি থাকে, একটা ধাতব একটা চাকতির মতো থাকে। সেই চাকতিকে কি করে, ওই প্যাডটা ওই চাকতিকে চেপে ধরে, অর্থাৎ চাপ বৃদ্ধি করে, যার ফলে কিন্তু সে গাড়িটার চাকার মানে ঘূর্ণনটা কমে যায়, অর্থাৎ তার ঘর্ষণ বল বৃদ্ধি পায়। ফলে কিছুক্ষণ পরে গিয়ে গাড়ির গতিটা আরও কমে এবং থেমেও যায়। তাহলে এই গতি নিয়ন্ত্রণ এবং ব্রেকিং বলের ক্ষেত্রে কিন্তু ঘর্ষণ বলের একটা অনবদ্য ভূমিকা রয়েছে। বিষয়টা তোমরা তখন বুঝতে পারলে। এবার আমরা আসি ঘর্ষণকে হ্রাস করা। তাহলে বাস্তব জীবনে চলতে হলে ঘর্ষণের নানাবিধ প্রয়োজনীয়তা রয়েছে। কখনো কখনো আমাদের ঘর্ষণকে কমানোর প্রয়োজন হয়, কখনো আবার বাড়ানোর প্রয়োজন হয়। তাহলে আমরা কোন কোন ক্ষেত্রে কীভাবে আমরা ঘর্ষণ বল কমাতে পারি? তুমি একটু খেয়াল করে দেখো যে রাস্তার পৃষ্ঠ যত মসৃণ হবে, ঘর্ষণ বল কিন্তু ততটাই কী হবে, কমে যাবে। তাহলে আমরা রাস্তার মসৃণতাকে বাড়িয়ে আমরা কিন্তু ঘর্ষণ বলকে কমাতে পারি। একইভাবে যেসব বস্তু বা ইঞ্জিনের ভিতর বলো বা রাস্তায় বলো, যেগুলো ঘূর্ণনশীল, অর্থাৎ যেখানে যারা চলমান রয়েছে, সেখানে আমরা তেল, মোবিল বা গ্রিজ জাতীয় লুব্রিকেন্ট ব্যবহার করে কিন্তু আমরা ঘর্ষণ বলকে কী করতে পারি, কমিয়ে আনতে পারি। আবার আমরা জানি যে চাকার যে ঘূর্ণনটা রয়েছে, সেটি কী ধরনের ঘূর্ণন বা কী ধরনের ঘর্ষণ এখানে কাজ করে? এখানে কাজ করে হচ্ছে আবর্ত ঘর্ষণ। আমরা 4 প্রকার ঘর্ষণ আমরা এর পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছি। এই 4 প্রকার ঘর্ষণের মধ্যে কিন্তু আবর্ত ঘর্ষণের বলের মান কিন্তু সবচাইতে কম, অর্থাৎ চাকা ব্যবহার করে আমরা ঘর্ষণের বলের মানকে কমাতে পারি। এই কারণে আমরা সব ধরনের গাড়ি বা ট্রলি ব্যাগ এক্ষেত্রে আমরা কিন্তু চাকার ব্যবহার করে থাকি। এবার ঘর্ষণ তলকে কী করা হয়? ঘর্ষণ তলকে কমিয়ে দিয়ে, অর্থাৎ যে তলের উপর দিয়ে কোনো একটা বস্তু চলে যাচ্ছে, সেই তলটার দৈর্ঘ্য বা তলটার আয়তন যদি আমরা কমিয়ে দিই, তলটাকে যদি ছোটো করি, সেক্ষেত্রে কিন্তু ঘর্ষণ বল কমে যায়। তাহলে কিভাবে ঘর্ষণ বল আসলে কমানো যায় আমরা সে বিষয়ে শিখলাম। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এবার পরে রয়েছে ঘর্ষণকে বৃদ্ধি করা। কখনো কখনো আমাদের ঘর্ষণ বৃদ্ধি করার প্রয়োজনীয়তা পড়ে, আমরা একটু আগেও সে কথা বলেছি। তাহলে কি করলে বা কি পদক্ষেপ গ্রহণ করলে এই ঘর্ষণ বলকে বাড়ানো যায়, আমরা এবার সেই বিষয়ে একটু কথা বলে থাকি। যে ঘর্ষণের পৃষ্ঠের মসৃণতাকে কমিয়ে দিই, অর্থাৎ ঘর্ষণ পৃষ্ঠকে যদি আমরা আরও মসৃণ করে দিই, অর্থাৎ মসৃণতাকে বাড়িয়ে দিই, তাহলে কিন্তু ঘর্ষণ বল কমে যাবে। আর ঘর্ষণকে পৃষ্ঠকে যদি আমরা মসৃণতাকে যদি কমিয়ে দিই, তাহলে ঘর্ষণ কী হবে, বেড়ে যাবে। তাহলে আমরা ঘর্ষণ বাড়াতে হলে অবশ্যই রাস্তা কী করতে হবে, রাস্তা অধিক অমসৃণ করতে হবে, খাস কাটা বৃদ্ধি করতে হবে। আবার ঘর্ষণ তলকে চেপে ধরার ব্যবস্থা করতে পারি। আমরা একটু আগে বলেছি যে গাড়ির ব্রেক বা সাইকেলের ব্রেক, সেক্ষেত্রে ব্রেক কষলে একটা বল প্রয়োগ করি, এবং সেই বলটা কী হয়, চাকার সাথে লাগানো একটা প্যাড বা শু থাকে, যে কী করে, চাকাকে চেপে ধরে। অর্থাৎ চেপে ধরার মাধ্যমে আমরা কী করতে পারি, ঘর্ষণকে বৃদ্ধি করতে পারি। আবার ঘর্ষণ তলের মাঝে গতি থামিয়ে দেওয়া। আমরা দুটি বস্তু যখন বা একটি উল্টা একটি গতিশীল রয়েছে, তখন কিন্তু তাদের মধ্যে এক প্রকার ঘর্ষণ বল কাজ করে। এই ঘর্ষণকে আমরা বলি কি, গতি ঘর্ষণ। আবার এই গতিকে যখন আমরা থামিয়ে দিই, তখনও কিন্তু তাদের মধ্যে একটা ঘর্ষণ বল কাজ করবে, তার নাম হচ্ছে স্থিতি ঘর্ষণ। পূর্বের ক্লাসে আমরা শিখেছি যে স্থিতি ঘর্ষণ গতি ঘর্ষণ অপেক্ষা কিন্তু বেশি, অর্থাৎ গতি ঘর্ষণের ক্ষেত্রে আমরা ঘর্ষণ বলের যে মানটা পেয়ে থাকি, স্থিতি ঘর্ষণের বেলায় কিন্তু সেই মানটা আরও অনেক বেশি হয়ে থাকে। অর্থাৎ যদি আমরা গতিশীল বস্তুর গতিকে কমিয়ে দিই বা গতিকে থামিয়ে দিই, তাহলে কিন্তু ঘর্ষণ বলের মানটা বেড়ে যাচ্ছে। এভাবে আমরা ঘর্ষণ বলকে বাড়াতে পারি। বাতাস বা তরলের ঘনত্ব বৃদ্ধি, অর্থাৎ যখন প্রবাহী ঘর্ষণ, কোনো একটা তরল বা গ্যাসীয় পদার্থের ভেতর দিয়ে যদি কোনো বস্তু গতিশীল হয়, সেক্ষেত্রে এই বাতাস বা তরলের ঘনত্বকে যদি আমরা বাড়িয়ে দিই, অর্থাৎ অনুপরমাণুগুলো যখন কাছাকাছি চলে আসবে, তখন কি ঘর্ষণ বলটা কী হবে, বেড়ে যাবে। আবার আমরা বলি চাকা বা বল বা বিয়ারিং থেকে সরিয়ে নেওয়া। আমরা দেখি ইঞ্জিনের মাঝে বা বিভিন্ন ক্ষেত্রে আমরা চাকা ব্যবহার করি বা বল বিয়ারিং ব্যবহার করি। কেন ব্যবহার করি? কারণ এগুলোতে আবর্ত ঘর্ষণ কাজ করে। আর আমরা জানি যে সকল প্রকার ঘর্ষণের মধ্যে এই আবর্ত ঘর্ষণের বলের মানই সবচাইতে কম। এই কারণে কিন্তু আমরা এখানে চাকা ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে তুমি সহজেই বুঝতে পারছো, চাকা যদি আমরা সরিয়ে নিই, তাহলে কি হয়, তাহলে কিন্তু ঘর্ষণ বল সহজেই বেড়ে যায়। তাহলে ঘর্ষণ বল কীভাবে বাড়াতে হয় সেটি আমরা শিখলাম। এবার আমরা পরবর্তী টপিকে আসি, প্রয়োজনীয় উপদ্রব। অর্থাৎ ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব বলতে আমরা কি বুঝি? উপদ্রব মানে কি, একটা ডিস্টার্ব বা আমাদের একটা বিড়ম্বনা। যেমন আমরা বলে থাকি যে মশার উপদ্রব বেড়ে গেছে, মানে কি, এক ধরনের ডিস্টার্ব। তো এই উপদ্রবকে আমরা স্বভাবতই কি কমানোর চেষ্টা করব। যেমন যে আমরা জানি যে ঘর্ষণ হ্রাস বৃদ্ধি আমরা শিখলাম। আমরা জানি ঘর্ষণের ফলে কি হয়, বিভিন্ন প্রকার ইঞ্জিন বা বিভিন্ন যন্ত্রে কি হয়, অতিরিক্ত একটা তাপ সৃষ্টি হয়, যার ফলে কি হয়, আমরা ইঞ্জিনকে শীতল রাখতে হয়। সেক্ষেত্রে অতিরিক্ত একটা শক্তির প্রয়োজন হয়, যার ফলে কি হয়, শক্তির একটা অপচয় ঘটে।
আবার গাড়ি, প্লেন বা অ্যারোপ্লেন বা সাবমেরিন এগুলো যখন চলে তখন কি হয়? তখন কিন্তু তার বায়ুর যে ঘর্ষণ আছে এই ঘর্ষণকে অতিক্রম করে অর্থাৎ ঘর্ষণকে জয় করে তাকে সামনের দিকে অগ্রসর হয়, যার ফলে তার অতিরিক্ত জ্বালানির প্রয়োজন হয়। এক্ষেত্রেও কিন্তু শক্তি অপচয় হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ঘর্ষণের ফলে আরও বিভিন্ন প্রকার যন্ত্রপাতি যন্ত্রাংশ ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়, ফলে তাদের কি লংজিভিটি বা তারা স্থায়িত্ব কিন্তু হ্রাস পায়। তাহলে আমাদের কাছে এই কথাগুলো ভাবলে আমাদের কাছে মনে হবে যে ঘর্ষণ মনে হয় একটা উপদ্রব ছাড়া আর কিছুই নয়, অর্থাৎ ঘর্ষণের মাধ্যমে আমাদের শুধু ক্ষতিই হয়। এই জন্য আমরা বলেছি একটা উপদ্রব, কিন্তু বিষয়টি মোটেই তা নয়। ঘর্ষণের যেমন ক্ষতিকর কিছু দিক রয়েছে, তেমনি রয়েছে ঘর্ষণের অনেক প্রয়োজনীয় দিক। যেমন ঘর্ষণ ছাড়া আমরা কি করতে পারতাম না, হাঁটতে পারতাম না। আমরা পড়েছি যে কি ঘর্ষণ, আমরা পড়েছি স্থিতি ঘর্ষণ, অর্থাৎ আমরা যখন হাঁটি আমাদের পা এবং মাটির যে একটা স্পর্শ তল আছে সেই ক্ষেত্রে আমাদের একটা ঘর্ষণ বল কাজ করে, এটাকে বলা হয় গতি স্থিতি ঘর্ষণ। এই ঘর্ষণ যদি না থাকতো আমরা পিছলে পড়ে যেতাম, হাঁটতে পারতাম না। আবার রাস্তার উপর গাড়ি চলা, যদি ঘর্ষণ বল না থাকতো, গতীয় ঘর্ষণ বল না থাকতো, তাহলে রাস্তার উপর গাড়ি চলতো না, গাড়িও এরকম পিছলে পড়ে যেত। আবার আমরা যখন প্যারাশুট নিয়ে উপর থেকে নামি, সেখানে কি কাজ করে? প্রবাহী ঘর্ষণ কাজ করে। যদি এখানে এই প্রবাহী ঘর্ষণ না থাকতো তাহলে আমরা কি করতাম? আমরা ধবাস করে মাটিতে পড়ে যেতাম, তাহলে আমাদের একটা দুর্ঘটনা ঘটে যেত। তাহলে কিন্তু আমরা প্যারাশুটও ব্যবহার করতে পারতাম না যদি ঘর্ষণ না থাকতো। আবার কলম দিয়ে আমরা লিখি সবসময়, এই যে আমরা মানে মার্কার দিয়ে আমরা হোয়াইট বোর্ডে লিখছি এই লেখাটা আমরা সাধারণ কলম দিয়ে যখন কাগজে লিখি, এই লেখাগুলো আমরা তখন লিখতে পারি ঘর্ষণ বলের কারণে। যদি ঘর্ষণ না থাকতো আমরা লিখতে পারতাম না, কলমটা পিছলিয়ে পড়ে যেত। আবার আমরা কাঠে পেরেক লাগাই, সেখানে কিন্তু ঘর্ষণ বলের প্রয়োজন। যদি ঘর্ষণ না থাকতো আমরা কিন্তু পেরেক লাগাতে পারতাম না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ঘর্ষণ কিছু অতীব প্রয়োজনীয় দিকও কিন্তু রয়েছে। এই জন্যই ঘর্ষণকে প্রথমে উপদ্রব বলা হয়েছে, কারণ এর কিছু ব্যবহার বা কিছু ক্ষতিকর দিক রয়েছে, এই কারণে উপদ্রব বলা হয়েছে। আবার প্রয়োজনীয় উপদ্রব, অর্থাৎ উপদ্রবও কিন্তু প্রয়োজনীয় হতে পারে। এর কিছু ব্যবহার রয়েছে যেগুলো ছাড়া আমরা কিন্তু চলতেই পারি, অর্থাৎ ঘর্ষণ ছাড়া আমরা একদিনও চলতে পারবো না। এই কারণে ঘর্ষণটা আমাদের জন্য একটা উপদ্রব হলেও কিন্তু আমাদের জন্য, আমাদের জীবনের জন্য খুবই প্রয়োজনীয়। আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে, প্রতিটি পর্যায়ে আমাদের ঘর্ষণ বলের প্রয়োজন আছে। ঘর্ষণ বল ছাড়া আমরা একটি মুহূর্ত সঠিকভাবে চলতে পারবো না। সুতরাং ঘর্ষণ উপদ্রব হলেও আমাদের জীবনের জন্য অনেক প্রয়োজন। এই কারণেই বলা হয়েছে ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব। এই যে কথাটি বললাম যে ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব, এটি কিন্তু একটা অনুধাবনমূলক প্রশ্ন, বিভিন্ন পরীক্ষায় এটি এসে থাকে। কাজে তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি করবে এবং এই বিষয়টি তোমরা ভালো করে বোঝার চেষ্টা করবে। যদি বুঝতে সমস্যা হয় ভিডিওটি তোমরা বারবার দেখবে, তাহলে তোমরা আশা করি বুঝতে পারবে। তাহলে আজকে মতো আমরা এখানে বিদায় নিতে যাচ্ছি। পরবর্তী ক্লাসে সবাইকে আসার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।